নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করছি কষে দেখি ২ এর ২ পেজ নাম্বার ৩০ ক্লাস 7। আমরা গত ভিডিওতে এক দাগের ও ২ দাগের অঙ্কগুলো করেছি। আজকে আমরা শুরু করছি ৩ দাগ থেকে ৬ দাগ পর্যন্ত। ঠিক আছে? তাহলে ৩ এর অঙ্কগুলো কি বলছে দেখো। নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটির গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত তা লিখি। তার মানে এটা আমরা মিশ্র অনুপাতেই করব, আর তাদের উত্তরগুলো কি অনুপাতে বের হয়, গুরু নাকি লঘু, সেটা আমরা বের করব। ঠিক আছে? অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, অতি সহজভাবে বুঝিয়েছি। দেখো, ১ নম্বর প্রশ্নটা কি বলছে, 8:6, 3:6 আর 26:13। তার মানে এই 8 টাকে আমরা পূর্বপদ ধরবো, আর এই 3 টাকে পূর্বপদ ধরবো, আর এই 26 টাকে পূর্বপদ ধরবো। যেটা বাঁদিকে থাকবে সেটাকে আমরা পূর্বপদ ধরবো, এবং যেটা আমার ডান দিকে থাকবে সেটাকে আমরা উত্তরপদ ধরবো। তাহলে দেখো, 6 আবার এই 6 আবার এই 13 এটা হচ্ছে উত্তরপদ। বোঝা গেল? ঠিক এভাবে অঙ্কগুলো করব। অবশ্যই সঙ্গে থাকো। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আমরা খাতায় করে দেখি। এখন আমরা খাতায় অঙ্কগুলো তুলে নিয়েছি। দেখো, এ নম্বরটা বলছে 8:6, 3:6 ও 26:13। তাহলে আমরা লিখতে পারি, এখানে পূর্ব পদটা কি 8, উত্তর পদটা কি 6। তাহলে ঠিক এভাবেই আমরা পূর্ব পদ আর উত্তর পদটা কি আলাদা করে নেব। তাহলে প্রথমে আমরা এখানে লিখে দেব, সুতরাং মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মিশ্র অনুপাত লিখে দিয়েছি। এখন দেখো, পূর্ব পদটাকে এখানে লিখবো 8 গুণন এখানে পূর্ব পদ কি 3 গুণন এখানে পূর্ব পদটা কি 26। তাহলে লিখে দিলাম। এখন দেখো, আমরা এখানে ইস্টু দিয়ে দিব। ঠিক আছে? এখানে ইস্টু দিয়ে তারপরে উত্তর পদগুলি এখন লিখবো। দেখো, 6 গুণন এখানে উত্তর পদ কি 6 গুণন এখানে উত্তর পদ কি 13। তাহলে আমরা এখন সমান সমান দিয়ে এভাবে লিখতে পারি, 8 গুণন 3 গুণন 26। নিচে এটা ভগ্নাংশে পরিবর্তন করব, ইস্টুটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাই তো? তাহলে দেখো, 6 গুণন 6 গুণন 13। তাহলে এখন আমরা কাটাকাটি করব। দেখো, 13 দুগুনি 26, 13 এককে 13 এখানে হয়, কিছু নেই মানে 1। তারপর দেখো, এই 3 দুগুনি 6, এই 2 দিয়ে এই 2 কাটা যায়। আবার এখানে দেখো, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি এখন? 4, উপরে পাচ্ছি কত? 4, নিচে কত? 3। তাহলে আমরা সমান সমান দিয়ে এখন লিখতে পারি 4:3, তাই তো? 4টা হচ্ছে পূর্ব পদ এবং 3টা হচ্ছে উত্তর পদ। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি, সুতরাং 4:3 এটা কি অনুপাতে আছে? যদি কখনো পূর্বপদ বড় থাকে উত্তর পদের থেকে, তাহলে সেটা হবে গুরুপদ, গুরু অনুপাত। আর যদি এই পিছনের সংখ্যাটা উত্তর পদ বড় থাকে আর গুরুপদটা ছোট থাকে, তাহলে তোমরা সেটাতে লঘু পদ লিখবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4:3 অনুপাতটি অনুপাতটি কি অনুপাত? গুরু অনুপাত, গুরু অনুপাত। ঠিক আছে? বি নাম্বারটা তুলে নিয়েছি। এখন আমরা ঠিক আগের মতন করে, সুতরাং মিশ্র অনুপাত, যেহেতু মিশ্র অনুপাতে করছি, তাহলে মিশ্র অনুপাত সমান সমান, তাহলে দেখো পূর্বপদটাকে নিয়ে আসবো, 7/5 এটা হচ্ছে পূর্বপদ, গুণন এখানে পূর্বপদ কি 5/7। ঠিক আছে? তারপরে আবার গুণন দিয়ে এখানে পূর্বপদ কি 3। তাহলে লিখে দিলাম। এখন ইস্টু দিয়ে এখানে উত্তর পদগুলি নিয়ে নিব। এখন 3, এখানে 3 আছে, তারপরে এখানে উত্তর পদ কি আছে? গুণন 1 সমস্ত 1/16। তারপরে আবার উত্তর পদ কি আছে? গুণন 16, তাই তো?
এখন আমরা এভাবে লিখবো, দেখো এদিকে একটু সরাই লিখছি আমি, 7/5 গুণন 5/7 গুণন 3। তাহলে দেখো এখন আমরা এটাকে ভগ্নাংশে পরিবর্তন করব স্টুটাতে। তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম ভগ্নাংশে পরিবর্তন করে। এখানে কি আছে উত্তরপদ 3 গুণন, তাহলে দেখো 16 1 কে 16, এটা মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব অপ্রাকৃতিক ভগ্নাংশে পরিবর্তন করব। তাহলে দেখো 16 কে 16 আর 1 17, তাহলে পাচ্ছি আমরা কত 17/16 গুণন 16, তাই তো। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 7 দিয়ে এই 7ই কাটছে, এই 5 দিয়ে এই 5 কাটছে, তারপর এই 16 আবার এই 16 কাটছে, এই 3 এই 3 কাটছে, তাই তো। তাহলে আমরা কত পাচ্ছি, উপরে কিছু নেই মানে 1, নিচে পাচ্ছি কত 17। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে 1:17। তাহলে কি দেখো, যদি উত্তরপদ বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, লঘু অনুপাত, তাই তো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1:7 কি হবে, 7 না 17 লঘু অনুপাত। ঠিক আছে, সি নাম্বারটা দেখো আমরা তুলে নিয়েছি। প্রথমেই লিখব সুতরাং ঠিক আগের মতন করে মিশ্র অনুপাত সমান সমান কত আসছে, দেখো পূর্বপদ 8 গুণন এখানে পূর্বপদ 7 গুণন এখানে পূর্বপদ হচ্ছে 22, তাই তো। সুতরাং এখানে উত্তরপদ কি আছে দেখো, 5 গুণন 12 গুণন 13। ঠিক আছে, তাহলে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 8 গুণন 7 গুণন 22। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করলাম স্টুটাকে, এখানে লিখবো 5 গুণন 12 গুণন 13। দেখো এখন কাটাকাটি করব, এই 12 দিয়ে 8 কে কাটা যায়, দেখো 3 4 12 আর 4 দুগুণি 8। ঠিক আছে, আর কিন্তু কাটাকাটি যায় না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে গুণ করে দেব, 7 দুগুণি 14, 14 থাকলে আর এদিকে আছে 22, তাহলে এখানে লেখো 22 আর 14, 4 দুগুণি 8, 4 দুগুণি 8 গুণন 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে 8 8 আসছে, 8 আর 2 হচ্ছে 10, হাতে থাকছে 1, 2 আর 1 3। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান দিয়ে উপরে কত 308, নিচে কত আছে দেখো 3 5 15 আর 13। তাহলে আমরা এখানে গুণ করে নেব 15 13, 3 5 15, হাতে থাকছে 1, 3 অক্ষে 3 আর 1 4 গুণন 5 অক্ষে 5, 1 অক্ষে 1। তাহলে 5, এখানে 5 4 9 আর এখানে 1, নিচে কত পাচ্ছি 195। তাহলে দেখো সমান সমান 308:195। তাহলে দেখো পূর্বপদটা বড় যেহেতু, সেহেতু আমরা লিখব সুতরাং সুতরাং এটা কি হবে, 308:195 কি হবে, গুরু অনুপাত, গুরু অনুপাত। ডি নাম্বারটা আমরা তুলে নিয়েছি। দেখো ঠিক আগের মতন করে লিখব সুতরাং মিশ্র অনুপাত সমান সমান পূর্বপদ কি আছে 2/3 গুণন আবার এখানে আছে 7/5, তাই তো। তারপর আমরা ইস্টু দিয়ে আবার লিখবো উত্তরপদ 5 গুণন 2,
তাহলে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 2/3 গুণন 7/5। ইস্টুটাকে ভগ্নাংশে পরিবর্তন করে নিচে আমরা লিখব 5 গুণন 2। তাহলে দেখো আমরা এখন যদি কাটাকাটি করি, সরি এখানে 8 দিয়ে দাও, আমি 8 দিইনি, 5 দিয়ে দিয়েছি। তাহলে দেখো এই 2 দিয়ে আমরা কাটতে পারি 8 কে, 4 দুগুনি 8, তাই তো? তাহলে দেখো আমরা এখন এইভাবে লিখবো, উপরে কত আছে দেখো 7, নিচে কত 3 4 12, তাই তো? আচ্ছা, আর নিচে কত আছে 5 গুণন 2। তাহলে আমরা সমান সমান দিয়ে এটাকে এভাবে লিখতে পারি 7/12 গুণন, আচ্ছা দেখো এটার নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাই না? তাহলে আমরা এখানে যদি আমরা 1 লিখি আর নিচে কত লিখব, 5 গুণন 2টা দিয়ে দেব। এটা ভগ্নাংশটাকে আমরা গুণে পরিবর্তন করে নিলাম, তাই তো? তাহলে গুণে পরিবর্তন করলে নিচেরটা উপরে চলে যায়, আমরা উপরে দিয়েছি একটা। তাহলে আমরা এখন এটাকে গুণ করতে পারি, সমান সমান দেখো 7 7, উপরে 7, নিচে হচ্ছে 5 দুগুনি 10 আর 12, 10 12 120। তাহলে সমান সমান আমরা কত পেলাম, 7:120। তাহলে এটা কি উত্তর পদ যেহেতু বড়, তাহলে আমরা এখানে লিখব সুতরাং 7:120 লঘু অনুপাত, তাই তো? লঘু অনুপাত, ঠিক আছে। এখন আমরা 4 নাম্বারটা শুরু করছি। দেখো রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তার মানে রিতা 100টির মধ্যে 60টি ঠিক করেছে, আবার বিনয় 80টির মধ্যে 50টি ঠিক করেছে। তাহলে অনুপাতে আমরা প্রকাশ করব ঠিক আগের মতন করেই। দেখো এখন আমরা খাতায় তুলে নিয়েছি 4 নম্বরটা, রিতা 100টি অঙ্কর মধ্যে 60টি করেছে। তাহলে আমরা প্রথমে আগে সাজিয়ে নেব। তাহলে লিখতে পারি রিতা রিতা মোট অঙ্ক করেছে কয়টি, 100টি। রিতা মোট অঙ্ক করেছে কয়টি, 100টি। আচ্ছা, এবং রিতা সঠিক সঠিক অঙ্ক করেছে কয়টি, 60টি, তাই তো? তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং সঠিক অঙ্ক, তাই না? প্রথমে আমরা লিখে নেব সঠিক অঙ্ক, সঠিক অঙ্ক ও মোট অঙ্ক, মোট অঙ্কের অনুপাত, যেহেতু অনুপাতে বলেছে সেহেতু আমরা অনুপাতেই করব। তাহলে মোট অঙ্কের অনুপাত কত, মোট অঙ্ক ও সঠিক অঙ্কের অনুপাত, প্রথমে আমরা রাখবো 60 আর ইস্টু 100, 100টা পরে নিলাম। কেন 100টা পরে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু 100টার মধ্যে 60টি ঠিক করেছে, তাহলে আমরা সবসময় জানি যেটার মধ্যে ঠিক করে বা যেটাকে নেয় সেটা সবসময় নিচে থাকে। তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 60/100, তাই না? 100টির মধ্যে 60টি করেছে। আচ্ছা, এখন কি বলেছে দেখো, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি ঠিক করেছে। তাহলে আমরা আবার লিখব বিনয় বিনয় মোট অঙ্ক করেছে, মোট অঙ্ক করেছে কয়টি,
80টি। ৮০টির মধ্যে ৫০টি করেছে। তাহলে আমরা এখানে প্রথমে ৮০টিই লিখব। তাই তো? আচ্ছা। তারপর এবং বিনয় সঠিক সঠিক অঙ্ক করেছে কয়টি? ৫০টি। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো, সুতরাং সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত কত হবে দেখো? ৫০:৮০। তাই তো? তাহলে দেখো উপরে আমরা লিখব ৫০, নিচে লিখব ৮০। ঠিক আছে? এখন দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো ১০ দিয়ে যদি কাটি, ৬ × ১০ = ৬০, ১০ × ১০ = ১০০। তাহলে আমরা কত পাচ্ছি? ৬/১০। ঠিক আছে? আবার যদি ছোট করি তাহলে ৩ দুগুনি ৬, ৫ দুগুনি ১০ সমান আমরা কত পাচ্ছি? ৩/৫। ঠিক আছে? এখন ঠিক এইভাবেই আমরা নিচেরটাও করে নেব। তাহলে ৫×১০ = ৫০, ৮×১০ = ৮০। তাহলে আমরা কত পাচ্ছি? ৫/৮। ৫/৮ যেহেতু পেয়েছি, এখন দেখো আমরা এই ৮ আর ৫ এর লসাগু করি। তাই তো? লসাগু যদি করি তাহলে আমরা কত পাবো? ৫ × ৮ = ৪০। তাহলে লসাগু যেহেতু আমরা ৪০ পাই, তাহলে সমান দিয়ে আমরা এভাবে লিখতে পারি, ৫/৮ এর লসাগু যদি ৪০ হয়, তাহলে আমরা এখানে ৮ এর সঙ্গে ৫ দিয়ে দেব। তাহলে ৫/৮ = ৪০ হচ্ছে। ঠিক একইভাবে এই ৫ এর সঙ্গেও আমরা ৮ দিয়ে দেব। তাই না? তাহলে ৫/৮ = ৪০ হবে। তাই তো? তাহলে দেখো ঠিক একইভাবে দেখো নিচে যেমন ৫/৮ = ৪০ আমরা দিয়েছি। ঠিক আছে? ৮ এর সঙ্গে ৫ গুণ করে দিয়েছি, তাহলে ৪০ হয়ে গেছে। যেহেতু আমাদের লসাগু ৪০। ঠিক একইভাবে এই ৫ এর সঙ্গে আমরা ৮ দিয়েছি। তাহলে ৫/৮ = ৪০। তাহলে এখানে যেহেতু আমরা ৫ দিয়েছি, তাহলে ঠিক ৫ এর সঙ্গে আমরা এখানে একটা ৫ দিয়ে দেব গুণ চিহ্ন দিয়ে। তাহলে দেখো ৫ × ৫ হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আমরা কত দিয়েছিলাম? ৮। তাহলে উপরে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে একটা ৮ দিয়ে দেব, যেহেতু নিচে দিয়েছি। তাহলে এখন দেখো আমাদের কত আসতেছে? ৫×৫ কত হচ্ছে? ২৫। আর নিচে কত পাচ্ছি? ৫/৮ = ৪০। ঠিক একইভাবে উপরে দেখো ৩/৮ = ২৪। আর নিচে কত পাবো? ৫/৮ = ৪০। তাহলে এখানে ৪০ এর মধ্যে বিনয় পেয়েছে ২৫, আর রিতা পেয়েছে ৪০ এর মধ্যে ২৪। তাহলে প্রশ্নে বলেছে কি দেখো? প্রশ্নে বলেছে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে নিশ্চয়ই ২৫ বেশি। তাহলে ২৫ যদি বেশি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং বিনয় বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। ঠিক করেছে। ঠিক আছে? ৫ নম্বরটা আমরা খাতায় তুলে নিয়েছি, দেখো। এ বছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাহলে মোট পরীক্ষা দিয়েছে কত? ১৫০ জন। আর পরীক্ষার্থীর মধ্যে গ্রেড এ পেয়েছে কতজন? ১০০ জন। ঠিক আছে? আবার কি বলছে? পাশের বিদ্যালয়ে ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছরে মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করি। দেখো, এটাকে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু অনেক ছোটভাবেও করা যায়। তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমি খুব সংক্ষেপে করে দিচ্ছি। আমরা প্রথমে লিখব, সুতরাং আমাদের বিদ্যালয়ে, তাই তো? আমাদের বিদ্যালয়টা আগে করে নিব।
তাহলে লিখব আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে গ্রেড এ পাওয়া পাওয়া ছাত্র সংখ্যা ও মোট পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর পরীক্ষার্থীর মধ্যে অনুপাত অনুপাত কত? দেখো এখানে প্রশ্নটা দেখো কি বলেছে, মোট অনুপাত পরীক্ষার্থীর মধ্যে বিদ্যালয়ের মোট কত? 150 জন পরীক্ষার্থী, তাই তো? তাহলে আমরা প্রথমে লিখব কতজন উত্তীর্ণ হয়েছে গ্রেড এ পে? 100 জন, তাই আমরা 100 জন লিখলাম। সুতরাং ইস টু তারপর কতজন মোট পরীক্ষা দিয়েছে? দেখো 150 জন, তাহলে এখানে লিখব 150 জন। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিবর্তন করি তাহলে লিখব উপরে 100, নিচে 150। দেখো মোটটা আমরা সবসময় নিচে রাখি, তাই আমরা 150টা নিচে দিয়েছি, ঠিক আছে? এখন ঠিক একইভাবে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং পাশের বিদ্যালয়ে পাশের বিদ্যালয়ে গ্রেড এ পাওয়া ছাত্র সংখ্যা ও মোট পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর মধ্যে অনুপাত কত? কত বলেছে দেখো প্রশ্নে, পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে, তাহলে গ্রেড এ পেয়েছে কতজন? 80 জন। তাহলে ইস টু তাহলে মোট পরীক্ষার্থী কত? 100 জন। তাহলে আমরা এখন এটাকে ভগ্নাংশে পরিবর্তন করব। তাহলে উপরে আমরা লিখব 80, নিচে মোটটা লিখে দেব 100, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এটাকে এখন কাটাকাটি করি তাহলে একটা শূন্য একটা শূন্য কাটতে পারি। আচ্ছা, এখন দেখো উপরে আছে 10, নিচে 15, তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুনি 10, 3 পাঁচা 15, ঠিক আছে? ঠিক একইভাবে নিচেরটা যদি কাটি, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 4 দুগুনি 8, 5 দুগুনি 10, তাহলে আমরা সমান সমান কত পাচ্ছি? 4/5, আর এখানে পাচ্ছি আমরা 2/3। তাহলে দেখো এই হর দুটো আমরা যদি এখন অঙ্কটা এগোতে যাই তাহলে আমাদের হর দুটোকে একসাথে করে লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি করি তাহলে আমরা এদের লসাগু পাবো কত? 3 পাঁচা 15, তাই না? 3 পাঁচা যদি আমরা 15 পাই তাহলে এখানে যদি এই 5 আছে তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে আমরা 15 হবে? নিশ্চয়ই 3, তাহলে 3 পাঁচা 15 হবে। দেখো আবার এখানে যদি আমরা গুণ করি, এইখানে 3 দিয়েছি তাই এখানেও আমরা 3 দিয়ে দেব। ঠিক একইভাবে এখানে দেখো লসাগু যদি আমরা 15 হয় তাহলে 3 এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? নিশ্চয়ই 5, তাহলে এখানে আমরা 5 দিয়ে দেব, 3 পাঁচা 15। নিচে যেহেতু আমরা 5 দিয়েছি তাহলে আমরা লবেও 5 দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এখন আমরা কত পাচ্ছি? 5 দুগুনি 10, 3 পাঁচা 15, ঠিক সমান সমান দিয়ে 3 চারা 12, নিচে পাচ্ছি 5 3 পাঁচা 15। তাহলে দেখো আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পাওয়া ছাত্র সংখ্যা ও মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপাত কত পেলাম আমরা? 10/15। আর পাশের বিদ্যালয়ে গ্রেড এ পাওয়া ছাত্র ও মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপাত আমরা পেয়েছি 12/15। তাহলে দেখো 12/15 যেহেতু আছে তাহলে নিশ্চয়ই 12টা বড়, 15-র মধ্যে 12, আর এখানে 15-র মধ্যে 10, তাহলে নিশ্চয়ই 12টা বেশি। তাহলে
সুতরাং আমরা এভাবে লিখতে পারি, সুতরাং পাশের বিদ্যালয়ে উত্তর কি লিখবো দেখো এখানে? ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করি। তাহলে ভালো ফল কে করেছে? সুতরাং পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। ভালো ফল করেছে। ঠিক আছে? ৬ নাম্বারটা খাতায় তুলে নিয়েছি দেখো। দুটি বাড়ির দামের অনুপাত ৪:৩ এবং দ্বিতীয়টির দাম ৪,২০,০০০ টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। এটা কিন্তু একটা উত্তর। তারপর দেখো, প্রথম বাড়িটির দাম যদি ৭০,০০০ টাকা বেশি হতো, তবে তাদের মধ্যে দামের অনুপাত কত? তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো, প্রথমেই লিখব দুটি বাড়ির দুটি বাড়ির দামের অনুপাত দুটি বাড়ির দামের অনুপাত কত বলেছে দেখো? 4:3। তাহলে আমরা লিখতে পারি 4:3। আচ্ছা, এবং দ্বিতীয় বাড়ির কি কথা বলেছে দেখো? দ্বিতীয় বাড়ির দাম এখানে বলেছে দেখো, দ্বিতীয় বাড়ির দাম। তাহলে আমরা লিখব দ্বিতীয় বাড়ির দাম সমান সমান কত? ৪,২০,০০০ টাকা। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম, তাই না? তারপর আমরা লিখব, সুতরাং প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম সমান সমান কত? অনুপাত তো ৪:৩। তাহলে এখন আমরা লিখব আবার সুতরাং দিয়ে প্রথম বাড়ির দাম, এই ইস্টুর বদলে আমরা ভগ্নাংশে পরিবর্তন করব। দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম। ঠিক আছে, এখন দেখো, প্রথম বাড়ি আমরা জানি ৪, তাই তো? প্রথম বাড়িটা আমরা জানি ৪, আর নিচে কত? দ্বিতীয় বাড়িটা ৩, এখানে বলেছে প্রশ্নে। তাহলে এই দ্বিতীয় বাড়িটা যদি আমরা ৩ হয়, তাহলে একটা জিনিস বোঝো, দ্বিতীয় বাড়িটার দাম যদি তার ৩ সংকেত হয়, তাহলে এর দামটা কত? ৪,২০,০০০ টাকা। ৪,২০,০০০। তাহলে ৪,২০,০০০ টাকা যদি হয়, তাহলে নিশ্চয়ই এই ৩ এর সঙ্গে কিছু একটা গুণ করেছে, যার জন্য এটা ৪,২০,০০০ টাকা হয়েছে। তাহলে দেখো, এখানে যদি আমরা এই ৪,২০,০০০ টার মধ্যে শূন্যগুলোকে বাদ দিয়ে দেই, তাহলে পাচ্ছি কত আমরা? ৪২। তাহলে ৪২, দেখো এখানে ৩ দিয়ে যদি আমি ৪২ কে গুণ করি, তাহলে আমরা কত পাবো? ৩ দিয়ে, সরি, এখানে ৩ দিয়ে যদি আমরা ১৪ কে গুণ করি, তাই তো? ৩ দিয়ে যদি আমরা ১৪ কে গুণ করি, তাহলে ৩-১৪ আমরা ৪২ পাই। আচ্ছা, ৪২ যদি পাই, তাহলে এখানে আর কয়টা শূন্য আছে? এই কয়টা শূন্য আমরা এখানে বসিয়ে দেব। ৪ টা শূন্য, ৪ টা শূন্য। দেখো, ৩-১৪ ৪২, আর ৪ টা শূন্য, এখানে ৪ টা শূন্য হয়ে গেল। তাহলে নিশ্চয়ই প্রথম বাড়িটির দাম আমরা এভাবে বের করতে পারি। ৪ আছে, আমরা ৪ দিব, গুণন এখানে আমরা যেহেতু ১৪ দিয়েছি, এখানেও আমরা ১৪ দিয়ে দেব। কয়টা শূন্য আছে? ৪ টা। ১, ২, ৩, ৪ টা। তাহলে দেখো, ৪-১৪ কত হচ্ছে? ৫৬। আর এখানে শূন্য কয়টা? ৪ টা। ১, ২, ৩, ৪। তাহলে আমরা
প্রথম বাড়িটির দাম পেয়ে গেলাম, দেখো 5,60,000 টাকা, তাই তো? তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং প্রথম বাড়িটির দাম, প্রথম বাড়িটির দাম 5,60,000 টাকা। ঠিক আছে, এখন আমরা বের করব তারপরের প্রশ্নটা। দেখো পরের প্যারাটা কি বলেছে, প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত। এখন আমরা অনুপাতটা বের করব। এখন আমরা সুতরাং দিয়ে লিখব, সুতরাং প্রথম বাড়ির দাম, এখানে কি বলেছে, প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হয়, তাহলে আমরা লিখব প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে, টাকা বেশি হলে দাম হতো, দাম হতো কত। তাহলে দেখো আগে যদি, আগের বাড়ি প্রথম বাড়ির দাম যদি 5,60,000 টাকা হয়, তাহলে 70,000 টাকা যদি বেশি হয় মানে কি যোগ। তাহলে আমরা লিখতে পারি 5,60,000 যোগ 70,000, তাই তো? তাহলে দেখো যোগ করে দিচ্ছি, 4টা শূন্য আছে, তাহলে এখানে আমরা 4টা শূন্য বসিয়ে দেব, 4টা শূন্য। এখন দেখো 6-এর সাথে যদি 7 যোগ করি, থাকছে কত, 6 আর 7 13, 3 আর কত পাচ্ছি, 5 আর হাতের 1 6, 6,30,000 টাকা। ঠিক আছে, 6,30,000 টাকা। এখন দেখো আমরা কি লিখতে পারি, প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের নতুন অনুপাত হবে, তাই তো? এখন আমাদের যেহেতু প্রশ্নের বলেছে যে নতুন অনুপাত কত, তবে তাদের নতুন অনুপাত, দামের নতুন অনুপাতটা আমরা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রথম, প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত, দামের অনুপাত, প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত সমান সমান কত পাচ্ছি, দেখো 63,000, 6,30,000, তাই তো? ইস্টু কত পাবো, আগের দাম কত ছিল, দ্বিতীয় বাড়ির দামটা এখানে দেওয়া আছে, দেখো 4,20,000। তাহলে আমরা লিখবো 4,20,000। এখন এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিবর্তন করি, তাহলে দেখো 6,30,000 নিচে কত লিখবো, 4,20,000। তাহলে আমরা 4টা শূন্য, এই 4টা শূন্য বাদ দিয়ে দিতে পারি। তাহলে দেখো যদি কাটাকাটি করি, তাহলে আমরা পাচ্ছি 9 দিয়ে 7 নং 63, আর ঠিক ওই 7 দিয়ে 6-7 42। তাহলে আমরা লিখতে পারি 7 নং 63, তারপরে হচ্ছে 6-7 42। আবার কাটাকাটি যায়, দেখো 3 তিরিকে 9, 3 দুগুনি 6। তাহলে আমরা সমান সমান কত পাচ্ছি, সমান সমান পাচ্ছি 3/2, তাই তো? এটাকে আমরা অনুপাতে নিয়ে আসি, সমান সমান 3:2। এটাই উত্তর। আজকে এখানে শেষ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।